আমরা অনেকেই ভাবি তারাপীঠ মানেই শুধু তারামায়ের দর্শন, পুজো দেওয়া আর মহাশ্মশানের থমথমে পরিবেশ। কিন্তু আপনারা কি জানেন, তারাপীঠের খিমজির ভেতরে এমন কিছু পুরানো লজ বা হোটেল ছড়িয়ে আছে যার কতগুলো নির্দিষ্ট ঘরের পেছনে লুকিয়ে আছে ব্যাখ্যাতীত কিছু অতীত। আজ যে ঘটনাটি আপনাদের বলবো সেটা আমাদের কাছে ইমেলে আসা এক শ্রোতার অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি। ঘটনাটি তিনি যেইভাবে আমাদের কাছে বর্ণনা করেছেন, আমরা ঠিক সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আপনি যদি কখনো তারাপীঠে গিয়ে থাকেন বা ভবিষ্যতে যাওয়ার পরিকল্পনা করছেন, তবে আজকের এই ঘটনাটি আপনার শেষ পর্যন্ত দেখা উচিত। নমস্কার, আপনাদের সাথে রয়েছি আমি সম্রাট। স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল বং সম্রাটে। এই চ্যানেলে আমরা মানুষের পাঠানো বাস্তব জীবনের নানান রহস্যময় ও ব্যাখ্যাতীত অভিজ্ঞতা ডকুমেন্টারি স্টাইলে তুলে ধরি। ঘটনায় যাওয়ার আগে অবশ্যই একটি লাইক ও বং সম্রাট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ঘটনা। ঘটনাটা 2022 সালের ডিসেম্বর মাসের 27 বা 28 তারিখের। শীতের সময় পরিবারকে নিয়ে তারাপীঠে পুজো দিতে গিয়েছিলেন কলকাতার বাসিন্দা অভিজিৎ বাবু। সাথে ছিলেন ওনার স্ত্রী এবং ওনাদের 12 বছরের ছেলে। বছরের শেষ হওয়ায় তারাপীঠে অসম্ভব ভিড় ছিল। আগে থেকে বুকিং না থাকায় অন স্পট কোনো ভালো হোটেল পাওয়া যাচ্ছিল না। প্রায় ঘন্টা দেড়েক ঘোরার পর মহাশ্মশানের কিছুটা ভেতরের গলিতে হোটেল তন্দ্রালোক নামে এক পুরানো দুতলা লজের সন্ধান পান ওনারা। লজের রিসেপশনে দাঁড়িয়ে থাকা মাঝবয়সী লোকটা রেজিস্টার খাতা দেখে বলল, একটাই ঘর খালি আছে, দোতলার একদম শেষে 207 নম্বর ঘর। ঘরটা পুরানো, রাতে গিজার বা গরম জল পাবেন না, থাকলে বলুন আইডি কার্ড দিয়ে সই করুন। অতিরিক্ত ক্লান্তির কারণে অভিজিৎ বাবু আর দ্বিতীয়বার ভাবেননি। আধার কার্ড জমা দিয়ে রেজিস্টারে সই করে চাবি নিয়ে ওনারা দোতলায় ওঠেন। 207 নম্বর ঘরটি ছিল সার্ভিস সিঁড়ির পাশে, একদম শেষ মাথায়। করিডোরের এক পাশের আলোটা ফিকফিক করে জ্বলছিল আর নিচ্ছিল। ঘরে ঢোকার পরেই অভিজিৎ বাবু স্ত্রী থমকে দাঁড়ান। ঘর পরিষ্কার হলেও বাতাসে এক থমথমে গন্ধ ছিল, যা বন্ধ ঘরের স্যাঁতস্যাঁতে গন্ধ নয়, বরং পোড়া কাঠকয়লা, অনেক পুরানো বাসি জবা ফুল বা ভেজা সিঁদুরের এক পচা গন্ধ। অভিজিৎবাবু ভাবলেন হয়তো আগে থাকা অতিথিরা পুজো দিয়েছিলেন। উনি আর গুরুত্ব না দিয়ে জানালাটা সামান্য ফাঁকা করে দেন। হাত মুখ ধুয়ে ওনারা মন্দিরে যান। পূজা দেয়া, আরতি দেখা আর শ্মশান এলাকা ঘুরে লজে ফিরতে ফিরতে রাত প্রায় 10:30 বেজে যায়। জামা কাপড় বদলে অভিজিৎ বাবু যখন বাথরুমে জল ভরতে যান, তখন উনি বাথরুমের বেসিনের নিচের দেওয়ালে একটা অদ্ভুত জিনিস খেয়াল করেন। খসে পড়া চুনের তলায় শক্ত কিছু দিয়ে কুড়ে কুড়ে আঁকা এক পুরানো তান্ত্রিক নকশা। উনি ভেবেছিলেন হয়তো পুরানো মিস্ত্রির কাজ। রাত 12:30 নাগাদ ঘরের ডিম লাইট জ্বালিয়ে ওনারা শুয়ে পড়েন। রাত প্রৌনে 2। মহাশ্মশানের দিক থেকে আসা ঢাকের আওয়াজ হঠাৎ পুরোপুরি বন্ধ হয়ে যায়। চারপাশ অস্বাভাবিক নিস্তব্ধ হয়ে পড়ে। হঠাৎ অভিজিৎ বাবুর ঘুমটা ভেঙে যায় এক চরম ঠান্ডা বাতাসের স্পর্শে। পৌষের শীতের চেয়েও সেই ঠান্ডা ছিল বরফের মতো ধোঁয়াটে। উনি বিছানায় সোজা হয়ে বসে দেখতে পান ঘরের আলো নেভে নেই।
কিন্তু আলোটা কেমন যেন আবছা হয়ে গেছে। আর পাশে শুয়ে থাকা ওনার স্ত্রী গোংড়াচ্ছে। অভিজিৎবাবু ধাক্কা দিয়ে স্ত্রীকে তোলার চেষ্টা করতেই শিউরে ওঠেন। ওনার স্ত্রীর চোখ দুটো অস্বাভাবিক বড় বড় হয়ে ওপরে উঠে গেছে। ওনার চামড়া টান টান, আর উনি নিজের বুক দুটো হাত দিয়ে শক্ত করে চেপে ধরে ছটফট করছেন। মনে হচ্ছিল ঘরের থমথমে বাতাস ওনার ফুসফুসে ঢুকতে দিচ্ছে না। অদৃশ্য কোনো ওজন ওনার বুকের ওপর চেপে বসেছে। অভিজিৎবাবু ভয়ে চিৎকার করে উঠে লাইট জ্বালানোর জন্য দৌড়ান, কিন্তু সুইচে হাত দিতেই দপ করে ঘরের ফ্যান আর আলো পুরোপুরি বন্ধ হয়ে যায়। পুরো লজের বিদ্যুৎ এক লোহমায় চলে যায়। অন্ধকারের মধ্যে ঘরের বাথরুমের বন্ধ দরজার ভেতর থেকে খুব নিচু ও ভেজা গলার একটা ফিসফিসানি ভেসে আসে। সেই কাঠের দরজার মেঝের ফাঁক দিয়ে এক তীব্র সোঁধা পচা গন্ধ ঘরে ছড়িয়ে পড়তে শুরু করে। অভিজিৎবাবু দ্রুত ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে স্ত্রীর দিকে ফেললেন, কিন্তু আলোটা পড়তেই ওনার বুকের ভেতরটা ভয়ে কেঁপে ওঠে। ওনার 12 বছরের ছেলেটি বিছানায় নেই। সে দাঁড়িয়ে আছে ঘরের কোণে, খাটের ঠিক পাশে। ওনার স্ত্রী যেখানে ছটপট করছেন, ঠিক তার মাথার কাছে দাঁড়িয়ে ছেলেটা স্থির চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। 12 বছরের ছেলেটির মুখে কোনো ভয় বা উদ্বেগ ছিল না। তার চোখে ছিল এক অপার্থিব শূন্য দৃষ্টি। সে একটা কুৎসিত পৈশাচিক হাসি হেসে খুব নিচু আর ভারী গলায় বলল, মা নিঃশ্বাস নিতে পারছে না, ওনার ঘাড়ের ভেতর জায়গা লাগবে। যে গলার আওয়াজ ওনার 12 বছরের ছেলের হতেই পারে না। অভিজিৎবাবু ছেলেকে টেনে সরাতে চান, কিন্তু একটা 12 বছরের বাচ্চার শরীরে সেই মুহূর্তে অদ্ভুত এক পাশবিক শক্তি ছিল। সে অভিজিৎবাবুকে এক ঝটকায় সরিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে বাথরুমের বন্ধ দরজাটা কোনো হাওয়া ছাড়াই খুব ধীরে ধীরে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে পুরো খুলে যায়। বাথরুমের গাঢ় অন্ধকারের ভেতর থেকে এক হিম শীতল বাতাসের ঝাপটা এসে পুরো ঘরটাকে আরও ঠান্ডা করে তোলে। আর ঘরের ভেতর অভিজিৎবাবু স্ত্রী আরও তীব্রভাবে ছটফট করতে শুরু করেন, যেন কেউ ওনাকে টেনে ধরে বাথরুমের সেই অন্ধকারের দিকে নিয়ে যেতে চাইছে। বাথরুমের সেই খুলে যাওয়া দরজার ওপাশ থেকে এক চরম হিমশীতল বাতাসের ঝাপটা এসে ঘরটাকে পঙ্গু করে দিল। কেবল মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোয় দেখা যাচ্ছিল অভিজিৎবাবু স্ত্রী বিছানায় শুয়ে হাঁপাচ্ছেন, এক অদ্ভুত পৈশাচিক হাসিতে নিজের মায়ের দিকে তাকিয়ে আছে। অভিজিৎবাবু আর এক মুহূর্ত ভাবেননি। সবটুকু শারীরিক জোর দিয়ে ছেলেকে এক ঝটকায় সরিয়ে বিছানা থেকে স্ত্রীকে ধরে সোজা টেনে তুললেন। স্ত্রী ততক্ষণে প্রায় আধো অচেতন। ওনার শরীর অস্বাভাবিক ভারী হয়ে গেছিল, যেন অদৃশ্য কোনো ওজন ওনাকে বিছানার সাথে আটকে রেখেছিল। অভিজিৎবাবু এক হাতে স্ত্রীকে আর অন্য হাতে ছেলেকে শক্ত করে চেপে ধরে অন্ধকারের মধ্যেই দরজার দিকে দৌড়ালেন। দরজার কাঠের হাতলটা ধরে পুরো গায়ের জোরে হ্যাঁচকা টান মারতেই বিকট এক শব্দে লকটা খুলে গেল। ওনারা তিনজন হুড়মুড় করে ঘরের বাইরের করিডোরে বেরিয়ে এলেন। করিডোরের এক পাশের বাল্বটা তখন ফিকফিক করে জ্বলছে, কিন্তু অদ্ভুত বিষয় হলো করিডোরে পা দেওয়ার সাথে সাথেই সেই তীব্র পচা ধূপ আর কাঠালয়ের গন্ধটা হাওয়া হয়ে গেল। ঘরের ভেতরের সেই পৈশাচিক ঠান্ডা বাতাসও আর বাইরে আসছিল না। অভিজিৎবাবু পিছনে ঘুরে দেখলেন 207 নম্বর ঘরের
বাথরুমের দরজাটা আগের মতোই আধখোলা অবস্থায় দাঁড়িয়ে আছে, আর তার ভেতরের অন্ধকারটা যেন দরজার ফ্রেমের ভেতর জমে রয়েছে। ওনার 12 বছরের ছেলেটি বাইরে আসার সাথে সাথেই যেন হঠাৎ চেতনা ফিরে পেল। সে ভয় পেয়ে বাবাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। তার কণ্ঠে আর সেই ভারী বয়স্ক ভাবটা ছিল না। অভিজিৎ বাবু এক মুহূর্ত দেরি না করে স্ত্রীকে ধরে নিচের রিসেপশনের দিকে নামিয়ে নিয়ে এলেন। নিচের রিসেপশনে তখন রাতের নাইট গার্ড ঘুমাচ্ছিল। অভিজিৎ বাবুদের ওই অবস্থায় দৌড়ে নিচে নামতে দেখে সে চমকে ওঠে। অভিজিৎ বাবু স্ত্রীর মুখে জল দিয়ে ওনাকে সোফায় বসান এবং রাগে কাঁপতে কাঁপতে লজের লোকটাকে বলেন, আপনারা এই ঘরে কি রাখেন বলুন তো? আমাদের এখনই এই লজ ছেড়ে যেতে হবে। নাইট গার্ড লোকটা প্রথমে অবাক হয়ে তাকায়, তারপর 207 নম্বর ঘরের নাম শুনেই তার মুখের এক্সপ্রেশন বদলে যায়। সে একটু ইতস্তত করে নিচু গলায় বলে, বাবু, ওই ঘরটা তো আমরা সচরাচর কাউকে দিই না। আপনারা রাতে ভিড়ের মধ্যে অন স্পটে এলেন, তাই ম্যানেজার বাবু দিয়ে ফেলেছিল। আপনারা একটু সকাল হওয়া পর্যন্ত নিচে বসুন, সকালে ম্যানেজার এলে কথা বলবেন। অভিজিৎ বাবু আর ওপরে যাননি। ওই শীতের রাতে রিসেপশনে কাঠের চেয়ারেই 3 জনে কোনো মতে ভোরের আলোর জন্য অপেক্ষা করতে থাকেন। সকাল 6:30 নাগাদ যখন বাইরের আলো ফোটে, অভিজিৎ বাবু লজ ছাড়ার জন্য নিজের ব্যাগপত্র আনতে আবারও দোতলায় ওঠেন, কিন্তু একা নয়, লজের সেই নাইট গার্ডকে সাথে নিয়ে। দিনের আলোয় 207 নম্বর রুমে ঢুকে সব কিছু একদম স্বাভাবিক লাগছিল। বাথরুমের দরজাও বন্ধ, কিন্তু অভিজিৎ বাবু যখন নিজের ব্যাগপত্র তুলছিলেন তখন উনি বাথরুমের দেওয়ালের দিকে চোখ ফেললেন। বাথরুমের বেসিনের নিচে পুরানো দেওয়ালের খসে পড়া চুনের জায়গায় কালচে সেই অদ্ভুত তান্ত্রিক ক্রিয়াটার চিহ্নটার ঠিক পাশেই কাঁচা হাতে পরিষ্কার জলের ছাপ। অভিজিৎ বাবু আর দেরি না করে বিল মিটিয়ে লজ থেকে বেরিয়ে আসেন। লজ থেকে বেরিয়ে মহাশ্মশানের ঢালু গলির মুখে চায়ের দোকানের এক বয়স্ক প্রবীণ লোকের সাথে কথা শুরু করেন। হোটেল তন্দ্রালোকের 207 নম্বর ঘরের কথা তুলতেই লোকটা চায়ের কাপটা নামিয়ে রেখে অভিজিৎ বাবুর দিকে গম্ভীর চোখে তাকায়। লোকটা বলে, বাবু, ভাগ্যিস আপনারা রাতে ওই ঘর ছেড়ে নিচে নেমে এসেছিলেন। আজ থেকে 28-30 বছর আগে 1998 সালের পৌষ মাসে এক সাধক নামধারী ভণ্ডা লোক ওই 207 নম্বর রুমটা বেশ কিছুদিন বন্ধ রেখে এক নিষিদ্ধ সিদ্ধি ক্রিয়া করার চেষ্টা করেছিলেন। পরবর্তীতে লজের লোকজন সন্দেহ করে দরজা ভাঙলে দেখে লোকটা উধাও, কিন্তু ঘরের ভেতর তান্ত্রিক ক্রিয়ার অসম্পূর্ণ কিছু জিনিস পড়ে আছে। লোকাল থানায় পুলিশ এসে সেই ঘর সিল করে দেয়। লোকটা আরও জানায়, পরবর্তীতে লজ মালিক লোকলজ্জা আর ব্যবসার ভয়ে নতুন করে রং করিয়ে ঘরটা আবারও চালু করে, কিন্তু অসম্পূর্ণ ক্রিয়ার প্রভাব ওই ঘর থেকে পুরোপুরি মেটেনি। যে অতিথিরা অন স্পট এসে বা ওই ঘরে রাতে থেকেছেন তাদের প্রায় প্রত্যেকেই এমন মানসিক আতঙ্ক আর অদেখা কোনো শক্তির চাপ অনুভব করার অভিজ্ঞতা হয়েছে। অভিজিৎ বাবু সেই সকালেই পরিবারকে নিয়ে তারাপীঠের মন্দিরের প্রাঙ্গণে যান। তারা মায়ের দর্শনে পূজা দিয়ে মন শান্ত করে বিকেলের ট্রেনে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। কলকাতায় ফেরার পর ওনার স্ত্রী ও 12 বছরের ছেলে এখন পুরোপুরি সুস্থ। এই ছিল তারাপীঠের হোটেলের তন্ত্রালেকের 207 নম্বর ঘরের বাস্তব অভিজ্ঞতার ঘটনা। ঘটনাটির ব্যাখ্যা আপনার কাছে কি বলে মনে হয়? এটা কি শুধুই ক্লান্ত মনের ভুল, নাকি সত্যি সেখানে কোনো অলৌকিক বা অদেখা শক্তির প্রভাব ছিল? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানান। আপনার নিজের বা পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া কোনো ব্যাখ্যাতীত অভিজ্ঞতা থাকলে আমাদের অফিসিয়াল মেলে পাঠিয়ে দিন। আমরা
বং সম্রাটে তা তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে আবার কোনো সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন। ধন্যবাদ।